হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে শকাব্দ বলতে কি বোঝো। অর্থাৎ এই যে শকাব্দ যে টপিকটা বা যে বিষয়টা রয়েছে, এটা নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এই শকাব্দের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো? শকাব্দের মধ্যে কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যেমন শকাব্দ বলতে কি বুঝিয়ে থাকে, আরো বিভিন্ন বিষয় রয়েছে যেটার মাধ্যমে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব যেটা নিয়ে। ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমরা দেখে নেব এই ক্ষেত্রে যে উজ্জয়িনী ও জ্যোতির্বিদ্যা যে চর্চা, সেক্ষেত্রে একটু দেখে নেব। দেখো, মূলত এখানে জ্যোতির্বিদ্যার বিখ্যাত কেন্দ্র হিসেবে যদি দেখে নিই, যে প্রাচীন শকদের রাজত্বকালে উজ্জয়িনী ছিল জ্যোতির্বিদ্যা চর্চার অন্যতম প্রধান ও বিখ্যাত কেন্দ্র। তাহলে কি হয়েছিল, যে এই যে শকদের যে আমলটা ছিল বা রাজত্বকালটা ছিল, তার আমলে তাদের রাজত্বকালে এই যে উজ্জয়িনী যেটা ছিল, সেটা কিন্তু জ্যোতির্বিদ্যা চর্চার একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যে বিখ্যাত এবং অন্যতম প্রধান একটা কেন্দ্র কিন্তু ছিল এই উজ্জয়িনী শকদের রাজত্বকালে। এর সাথে সাথে এই কেন্দ্রের সঙ্গে যুক্ত যে ভারতীয় সাধক এবং সন্ন্যাসীগণ প্রাচীন গাণিতিক গণনার মাধ্যমে বিশেষ করে কিন্তু যে অব্দটি এই বিশেষ অব্দটির প্রবর্তন করেছিলেন। তারপর রয়েছে দক্ষিণ ভারতে অব্দের বিস্তার। জৈন সন্ন্যাসীদের প্রভাবে এই অব্দটির যে কালক্রম, সেটা দক্ষিণ ভারতে ব্যাপকভাবে প্রচলিত ও জনপ্রিয় হয়ে ওঠে। বিজ্ঞান ও যে ধর্মের মেলবন্ধন প্রাচীন ভারতের এই কাল গণনা পদ্ধতি কিন্তু আজও যেটা রয়েছে সেটা কিন্তু টিকে রয়েছে। তারপরে দেখো, মূলত কনিষ্কের সিংহাসন আরোহণ এবং অব্দের সূচনা। মূল আলোচনার বিষয় কি ছিল, যে শকাব্দ বলতে কি বোঝানো হয় বা শকাব্দ বলতে কি বোঝো। দেখো, এখানে বলেছে যে ফার্গুসনের ফার্গুসনের মতে ৭৮ খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্ক সিংহাসন আরোহণ কাল থেকেই শকাব্দের সূচনা ঘটেছিল। তাহলে শকাব্দের সূচনা কবে ঘটেছিল এক্স্যাক্ট যেটা বলা হচ্ছে এখানে, ৭৮ খ্রিস্টাব্দে কিন্তু শকাব্দের সূচনা ঘটেছিল। ঠিক আছে? মূলত কি ৭৮ খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট যে ছিলেন কনিষ্ক, তিনি কি করলেন, সিংহাসন আরোহণ করলেন বা সিংহাসনে বসলেন। এই যে তার সিংহাসন আরোহণ কাল থেকেই কি হলো, যে শকাব্দের কিন্তু সূচনা হয়েছিল। ঠিক আছে? তাহলে কি ঐতিহাসিক যে ফার্গুসনের মতে, তিনি তার এই মতটি দিয়েছেন এবং সেখান থেকে আমরা কি জানতে পারছি, যে ৭৮ খ্রিস্টাব্দে যখন কুষাণ সম্রাট কনিষ্ক সিংহাসন আরোহণ করলেন, তার এই আরোহণ কাল থেকে কি হলো, শকাব্দের কিন্তু সূচনাটা ঘটেছিল। আচ্ছা, তারপরে রয়েছে কুষাণ সাম্রাজ্যের অধীনে শাসনকারী প্রাদেশিক শকক্ষত্রপ বা রাজাগণ নিজেদের কি করলো, রাজকার্যে এই অব্দটির ব্যবহার শুরু করেন এবং শকদের দ্বারা দীর্ঘদিন ব্যবহৃত হওয়ার কারণেই এটি পরবর্তীতে কি হলো, শকাব্দ নামে কিন্তু পরিচিতিটা লাভ করেছিল। তাহলে এই যে এটাকে যে শকাব্দ বলা হচ্ছে, শকাব্দ কেন বলা হচ্ছে এটাকে, বলেছে দেখো, শকদের দ্বারা দীর্ঘদিন ব্যবহৃত হওয়ার কারণেই কিন্তু এটা কি হচ্ছে, পরবর্তীতে শকাব্দ নামে কিন্তু পরিচিতি লাভ করে থাকে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে কি রয়েছে দেখো, যে মূল মতবাদের যে দুর্বলতা এবং ঐতিহাসিক বিতর্ক। অর্থাৎ ইতিহাসের যে বিভিন্ন ঘটনাগুলি রয়েছে, সেগুলি নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক কিন্তু থেকে থাকে এবং সেক্ষেত্রে কি হয়, বিভিন্ন ঐতিহাসিক কিন্তু তাদের কিন্তু বিভিন্ন যে মতামতগুলি রয়েছে সেগুলি কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে? তাহলে এখানেও কি রয়েছে, কিছু মতবাদের দুর্বলতা রয়েছে এবং ঐতিহাসিকদের মধ্যে কিছু বিতর্ক রয়েছে। আচ্ছা, মূলত দেখো, কনিষ্কের সিংহাসন আরোহণের অনিশ্চয়তা। এখানে কি বলা হচ্ছে, কনিষ্কের সিংহাসন আরোহণের সঠিক তারিখটি ঐতিহাসিকভাবে আজও কিন্তু নিশ্চিত এবং সর্বসম্মতভাবে প্রমাণিত হয়নি। অর্থাৎ কি, এই যে কুষাণ সম্রাট ছিলেন কনিষ্ক, তিনি এই যে সিংহাসনটা আরোহণ করলেন, তার আরোহণের যে সঠিক তারিখ, এই সঠিক তারিখটা কিন্তু ঐতিহাসিকভাবে আজও কিন্তু যে প্রমাণিত হয়নি। অর্থাৎ এটা নিয়েও কি আছে, ঐতিহাসিকদের মধ্যে কিন্তু বিভিন্ন মতবাদ বা বিভিন্ন কিন্তু একটা বিতর্ক রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে দেখো, যে নামকরণ নিয়ে সংশয়। কনিষ্ক নিজে কুষাণ বংশীয় রাজা হওয়া সত্ত্বেও
তার প্রবর্তিত যে অব্দের নাম নিজের বংশের পরিবর্তে শকাব্দ কেন করেছিলেন, এটা নিয়েও কিন্তু একটা গভীর প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ নিজের মনে কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়েই আর কি একটা যে প্রশ্ন জাগে, কোশ্চেন জাগে যে কনিষ্ক কে ছিলেন, তিনি কুষাণ বংশীয় রাজা ছিলেন, কিন্তু তিনি কুষাণ বংশীয় রাজা হওয়া সত্ত্বেও তার যে প্রবর্তিত অব্দ সেটা হচ্ছে তিনি নিজের বংশের পরিবর্তে আবার শকাব্দ কেন করেছিলেন। এই সমস্ত বিষয়গুলো কি একটা বিতর্কিত বিষয়। আমি একটু আগেই বললাম যে ইতিহাসের বিভিন্ন বিষয় আলোচনার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, বিতর্ক দেখতে পারবো। বিভিন্ন বিষয়ের মধ্যে ঐতিহাসিকদের মধ্যে একটা যে বিতর্ক রয়েছে এবং বিভিন্ন ঐতিহাসিক কিন্তু সেক্ষেত্রে তাদের বিভিন্ন মতগুলি কিন্তু যে প্রদান করে থাকেন বা দিয়ে থাকেন। তারপরে রয়েছে দেখো আঞ্চলিকতার অভাব। উত্তর ভারতে সর্বদাই এই শকাব্দের সমরূপ বা নিরবিচ্ছিন্ন প্রচলন ছিল না, যা এই তত্ত্বটির যে সর্বজনীনতাকে কিছুটা আর কি যে দুর্বল করে দেয়। তাহলে কি দেখা যাচ্ছে, এই যে মতবাদগুলি রয়েছে, মতবাদগুলির মধ্যে বিভিন্ন দুর্বলতা রয়েছে এবং এক্ষেত্রে কি দেখা যায়, ঐতিহাসিকদের মধ্যে একটা হচ্ছে বিতর্ক কিন্তু দেখা দিয়ে থাকে। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো ঐতিহাসিক সিদ্ধান্ত এবং বর্তমান যে প্রেক্ষাপটটা রয়েছে সেটা, অর্থাৎ ৭৮ খ্রিস্টাব্দ শকাব্দের ঐতিহাসিক প্রবর্তনকাল, এটা মূলত কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে ঐতিহাসিকদের চূড়ান্ত অভিমত। যাবতীয় বিতর্ক ও সীমাবদ্ধতা সত্ত্বেও আধুনিক কালের প্রায় সমস্ত ঐতিহাসিকই একমত যে কুষাণ সম্রাট কনিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে এই অব্দটি চালু করেন। তাহলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিতর্ক থাকা সত্ত্বেও বা বিভিন্ন হচ্ছে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কি বলা হচ্ছে এখানে, আধুনিক কালের যে প্রায় যে সমস্ত ঐতিহাসিক অর্থাৎ প্রায় অধিকাংশ ঐতিহাসিকই কি বলেছেন, একমত হয়েছেন। কোন বিষয়ে একমত হয়েছেন, যে কুষাণ সম্রাট কনিষ্ক ৭৮ খ্রিস্টাব্দেই কিন্তু এই অব্দটি চালু করেছিলেন। লাস্ট অব্দি গিয়ে কিন্তু এইটাই প্রায় অনেক ঐতিহাসিকই কিন্তু এই কথাতে আর কি একমত ছিলেন। ঠিক আছে, আচ্ছা, বলেছে পরবর্তী সময়ে শক রাজাদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় অব্দটি প্রভূত জনপ্রিয়তা লাভ করে এবং ভারতবর্ষের জাতীয় যে দিনপঞ্জির কিন্তু ভিত্তি হিসেবে এটা কিন্তু একটা বিশেষভাবে কিন্তু স্থান অধিকার কিন্তু করে থাকে। তাহলে দেখো এই যে শকাব্দ, এই শকাব্দটা বলতে কি বোঝানো হয়েছে, শকাব্দের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে, ঐতিহাসিকদের মধ্যে কি নিয়ে মানে প্রশ্ন যাচ্ছে, কি নিয়ে বিতর্ক রয়েছে, মূলত এই বিষয়টা নিয়েই বা এই টপিকটা নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আজকের আমার ক্লাসের আলোচনার বিষয় কিন্তু এতটাই। আচ্ছা, ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছ, সেখানে আমাদের সেন্টারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। সেই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।